দর্শক স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন এই সময় অনুষ্ঠানের সাথে আছি আমি এম এ মানিস। শেষ হলো দুটি সিটি কর্পোরেশন নির্বাচন। দু একটি ঘটনা ছাড়া ভোটার উপস্থিতি আর পরিবেশ মোটামুটি শান্ত থাকলেও আলোচনার জন্ম দিয়েছে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য। যে বক্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা আলোচনা সমালোচনা। জাতীয় নির্বাচনে কমিশনের ভূমিকা নিয়েও চলছে নানা আলোচনা। এসব নিয়েও আমরা আলোচনা করব। আর আলোচনার জন্য আজ স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি, পরিচয় করে দিচ্ছি, জনাব শাহনেওয়াজ, সাবেক নির্বাচন কমিশনার, এবং আমাদের সাথে আছেন অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার, আওয়ামী লীগ নেতা, এবং আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক, BNP। আপনাদের তিনজনকেই স্বাগত। কালকে তো একটা নির্বাচন হয়ে গেল, দুটা সিটি কর্পোরেশনের নির্বাচন হয়ে গেল। তো 50% এবং 45% ভোট সম্ভবত 48% আর 51%। জি, তো এটা তো ভোটার অংশগ্রহণ তো ভালো ছিল, যদিও এখানে বিএনপি প্রার্থী ছিল না। তারপরেও মোটামুটি আগের নির্বাচনগুলোর তুলনায় এর আগে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে দেখা যেত যে আসলে 20% বা এরকম ভোট কাস্ট হতো, তো সেই তুলনায় একটু বেড়েছে। তারপরেও প্রধান নির্বাচন কমিশনারের একটা বক্তব্যকে ঘিরে আসলে আলোচনাটা চলছে, বিভিন্ন জায়গায় চলছে। তা আমি জনাব অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসারের কাছে আমি আসলে আসতে চাই যে এখানে এই ধরনের একটি বক্তব্য যেখানে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই কমিশনের অধীনে আসলে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। তো সেইখানে প্রধান নির্বাচন কমিশনের এরকম একটি বক্তব্য, এটা কি অনেক বেশি সুবিধা দেবে না? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকের টকশোতে উপস্থিত সাবেক নির্বাচন কমিশনার জনাব শাহনেওয়াজ সাহেব, বিএনপি নেতা আজিজুল বারী হেলাল, টিভির যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন। 2023 সাল নির্বাচনে আমরা মনে করি আগামী বাংলাদেশে নির্বাচনী পরিবেশ তৈরি হবে 12 থেকে 17। এবং এই আলোকে আমরা মনে করি 5টা সিটি কর্পোরেশন নির্বাচন, যার মধ্যে 3টি অনুষ্ঠিত হয়েছে, বড় বড় সিটি কর্পোরেশন যেখানে 3 থেকে 12 লাখ ভোটার আছে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু যেহেতু এই নির্বাচনগুলি দলীয়ভাবে হয়, জাতীয় প্রতীকে হয়, এই নির্বাচন কিন্তু বিএনপি অংশগ্রহণ করে নাই। এবং আপনি যথার্থ বলেছেন, বিএনপি একটা বড় দল অংশগ্রহণ না করার পরেও কিন্তু আমরা দেখেছি গাজীপুর সিটি কর্পোরেশনে প্রায় 53%, খুলনাতে 51% এবং বরিশালে 48.12% ভোট কাস্ট হয়েছে। তার মানে আমরা ধরে নিতে পারি যে বিএনপির যেটা আহ্বান ছিল যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন না, ভোট দেবেন না, এটা বোধহয় মহানগর পর্যায়ের ভোটাররা আমলে নেন নাই। আমরা যেটা বলি যে দেখুন, এই সিটি কর্পোরেশনের যারা ভোটার তারা কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন, এই ভোটাররাই। এবং আরেকটা জিনিস লক্ষ্য করবেন, গাজীপুর সিটি কর্পোরেশনে যে কয়জন কাউন্সিলর নির্বাচন অংশগ্রহণ করেছে, বিএনপি তাদেরকে দলীয়ভাবে স্থায়ী বহিষ্কার করেছে। কিন্তু না, গাজীপুর সিটি কর্পোরেশনে 11 জন প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছে, একজন বিএনপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। এবং বরিশালও কিন্তু এরা 28 জনকে স্থায়ী বহিষ্কার করেছেন। কিন্তু আমরা এটা গুরুত্ব দিচ্ছি কেন জানেন? স্থানীয় পর্যায়ের নেতাকর্মী যারা ওয়ার্ড পর্যায়ে, মহানগর পর্যায়ে নেতৃত্ব দেন, তারা মনে করেন যদি তাদের সামনে যে নির্বাচনগুলি হয় সেগুলি অংশগ্রহণ না করে, এক হলো যে সাংগঠনিক কাজটা হয় না, আরেকটা হলো ভোটারদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আপনি যে কোনো নির্বাচন ধরেন, এটা কিন্তু মানে জমি যেমন হাল চাষ করা হয়, নিড়ানি দেওয়া হয়, ঠিক একইভাবে নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক রাজনৈতিক নেতা কর্মীরা সবার কাছে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়। এটা আমরা মনে করেছিলাম যে এই সিটি কর্পোরেশন হয়তোবা বিএনপি তার অবস্থান চেঞ্জ করবে। কিন্তু ভোটারদের উপস্থিতি কিন্তু প্রমাণ করেছে যে না, ভোটার বা জনগণরা কিন্তু এটার সাথে নেই। কারণ এই নেতা নির্বাচনের উপর নির্ভর করবে তাদের আগামী দিনের এক এলাকায় স্থানীয়ভাবে উন্নয়নের বিষয়টা। এটা মাথায় রাখতে হবে। শুধু আমরা যারা রাজনৈতিক দল করি,
দেখেন একটা সিটি কর্পোরেশন বা একটা নির্বাচনী এলাকায় 8 থেকে 12% লোক রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট, কিন্তু যখন নির্বাচন আসে তখন কিন্তু প্রত্যেকটা মানুষই কোনো না কোনো একটা পক্ষ নেয় এবং তারা বিবেচনায় আনে কার পক্ষ নিলে কি হবে, কি উপকার হবে, কার কি সমস্যার সমাধান করতে পারবে, এগুলি বিবেচনায় আনেন এবং প্রার্থীদেরও একটা বিশ্লেষণ হয় কোন প্রার্থী কেমন, কোন দল কেমন, এটা কিন্তু বিবেচনায় আনতে চায়। আমরা মনে করি যে নির্বাচন থেকে সরে থাকা বা নির্বাচন প্রতিহত করার যে বিষয়টা, এই কনসেপ্টটা কোনো রাজনীতির জন্য সুখকর না, বা আমাদের রাজনৈতিক দলের জন্য বা রাজনৈতিক পরিবেশের জন্য এটা খুব সুখকর নয়। আপনি লক্ষ্য করে দেখেছেন গাজীপুরে নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে, আমাদের আওয়ামী লীগের প্রার্থী পরাজয় হয়েছে, কিন্তু আমরা মনে করি এখানে নির্বাচনী প্রক্রিয়ার জয় হয়েছে, গণতন্ত্রের জয় হয়েছে, আমরা জনরাই মেনে নিয়েছি। ঠিক বরিশালেও একটা ঘটনা ছাড়া একজন প্রার্থীর উপর চড়া হয়েছে এবং আজকে আমরা দেখেছি যে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং আপনি অন্য একটা প্রসঙ্গ এনেছেন যে আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার কথা বলেছেন, উনি জানতে চেয়েছিলেন যে এই ঘটনায় উনি কতটুকু আহত হয়েছেন এবং এটা নির্বাচন কেন্দ্রের ভিতর কিনা, এটা কিন্তু কেন্দ্রের ভিতর না, কেন্দ্রের বাইরে। এছাড়া বরিশালে কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা হয় নাই। আরেকটা বার বলতে চাই, খুলনা বলেন, গাজীপুর বলেন আর এই বরিশাল বলেন, দেখুন নির্বাচন প্রক্রিয়া তো আর 1 মাস আগে থেকে হচ্ছে। লক্ষ্য করে দেখবেন আমাদের যখন স্থানীয় সরকার নির্বাচন হয়, কোনো না কোনো প্রার্থী কোনো কোনো এলাকায় একটা না একটা গোলযোগ হয়। লক্ষ্য করে দেখবেন এবার এই সিটি কর্পোরেশন নির্বাচনে কিন্তু কোনো দলের পক্ষ থেকে, বিএনপি করে নাই, কিন্তু যেসব রাজনীতি অংশগ্রহণ করেছে কারো পক্ষ থেকে কোনো অভিযোগ নাই, তুলনামূলক কম হয়েছে, তাই না? আমরা এই প্রক্রিয়াটা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধরে রাখতে চাই। আমরা অংশগ্রহণ নির্বাচন চাই, আমরা প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়েই নির্বাচন করতে, আমরা কিন্তু আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চাই না, আমি বিজয়ী হতে চাই না। আমি একটু এবার জনাব আজুল বারী হেলালের কাছে আসতে চাই। উনি বললেন যে বরিশালে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য একটা প্রচারণা চালানো হয়েছিল, সেটা এবং সব ইলেকশনে খুলনা এবং বরিশালে, এরপরেও 51% এবং 48% ভোট এসেছে। আপনি কিভাবে দেখেন এই বিষয়টা? দেখেন, আমরা বলেছি যে এই সরকারের অধীনে আমরা এই সরকারকে আমরা মানি না, নির্বাচন তো পরের জিনিস, সরকারকেই তো মানছি না, সরকারের কোনো কর্মকাণ্ডকেই আমরা স্বীকারও করি না, মানিও না। তর্কের খাতিরে যে বলছেন যে 51% ভোট, 51% না, হয়তো আপনার একটায় 45, 48 আর গাজীপুরে 48 পয়েন্ট সামথিং দিয়ে আমরা 50 বলছি, কোনোটাই 50। এখন বক্তব্য হলো, আমার এখানে একজন নির্বাচন কমিশনার আছে, যে অংশগ্রহণমূলক নির্বাচন বলতে কি আমরা শুধু রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণকেই অংশগ্রহণমূলক নির্বাচন বলি না, জনগণের অংশগ্রহণ, সবার অংশগ্রহণ, তাই না? অংশগ্রহণমূলক নির্বাচন বলতে শুধুমাত্র রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করলে অংশগ্রহণমূলক নির্বাচন হয় না। যদি নির্বাচনে অংশগ্রহণমূলক নির্বাচনের ডেফিনেশনে যান, তাহলে জনগণের সাথে কতটা সংযুক্ত হলো। এখন আমি যদি তর্কের খাতিরে ধরে নেই 50% লোক ভোট দিছে, তাইলে কি এটা আপনার অংশগ্রহণমূলক নির্বাচন হলো? 50% কি অংশগ্রহণমূলক নির্বাচন হয়? আপনি 2018 সালে 99.98% নির্বাচন ভোট দাখিল করাইছেন, বলছেন যে মোটামুটি শান্তি। একজন প্রার্থীকে দিয়েছেন মায়ের, এই মায়ের ঘটনা তো আপনার আজকের না, 2018 সাল থেকে শুরু করেছেন। বিএনপির 14 জন প্রার্থীকে আপনারা আহত করেছেন। যদি বলেন যে এখন আপনি কাউসার ভাই যুক্তি দিচ্ছে যে নির্বাচন এরিয়ার ভিতরে না বাইরে, নিশ্চয় ভারতে যায় মায়ের খায়নি, বা আমেরিকায় যায় মায়ের খায়নি, বা বাংলাদেশের মধ্যে মায়ের খাইছে, বুঝছেন? এই সমস্ত যুক্তি দিয়ে লাভ নেই। প্রথম বক্তব্য হলো যে এটা একটা একতরফা নির্বাচন, আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ। ওনারা দাবি করে ওনাদের 30 নাকি 35% তাদের ভোট আছে, সেইখানে যদি 35% লোকও তাদের ভোট দিতে আসে, তাহলে জনগণ আসলো, তাহলে আর অন্য দলটা আসলো কত? 50% নির্বাচন যদি ভোট কাস্ট হয়, তাও সেটা অংশগ্রহণমূলক নির্বাচন হয় না। আরেকটা কথা যে দেখেন, এই 3টা সিটি কর্পোরেশন নির্বাচন, আওয়ামী লীগের রাজনীতিতে পুরো অবস্থাটা হলো যে রংপুর সিটি কর্পোরেশন যে রেজাল্ট হয়েছিল, এই রেজাল্টটা হলে বোঝা যেত যে এটা একটা সুষ্ঠু নির্বাচন। রংপুর সিটি কর্পোরেশনের জামানত বাজেয়াপ্ত হয়ে গেছিল, 4 জনের মধ্যে 40 হয়েছিল। এইটা তো রিয়েল সিনারিও বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগের। কারণ দেখেন, ঘোষণা করছে যে জাতীয় নির্বাচন হবে ব্যালেটর,
সেখানে করছে ইভিএম এ, এবং ইভিএম যে ফ্রেন্ডলি না, প্রত্যেকটা নির্বাচন এলাকার থেকে বলছে ইট ইজ নট ফ্রেন্ডলি। গাজীপুর নির্বাচন কখন ভোট আপনার রেজাল্ট দিল, রাত 1:30টায় না 2টায় যায়, আর আপনার এইখানে 2টা দিল সকাল বিকালে দিয়ে দিল, অর্থাৎ 5-10 মিনিট বা আধা ঘন্টা যে ভোট শেষ হওয়ার পর সময় লাগে সেটুকু সময়ের মধ্যে দিয়ে দিল। এবং ইভিএম এ যে বরিশালের ইভিএম এ যে ভিতরে যে ডাকাত ছিল এটা কিন্তু পত্রপত্রিকা টেলিভিশনে দেখা গেছে, তাই না? অর্থাৎ এই ভোট কারচুপি ছাড়া আওয়ামী লীগ আপনার কোনোভাবেই জনগণের সামনে আসা সম্ভব নয়। এবং ভোট নির্বাচন কমিশন বলেন, নির্বাচন প্রক্রিয়া বলেন, সবই ম্যানুফ্যাকচার্ড বাই আওয়ামী লীগ প্ল্যান্ড। সুতরাং আমাদের এই ভোট নিয়ে আলোচনা করতে আমি আসলে ইন্টারেস্টেড না। আমি ইন্টারেস্টেড যে এই সরকার যে ব্যর্থতার পরিচয় দিচ্ছে দেশ চালাতে, আজকে যে আন্তর্জাতিকভাবে সে একঘরে হয়ে পড়েছে। রোহিঙ্গা ইস্যুতে দেখেন, রোহিঙ্গা ইস্যুতে দেখেন, চীন বলতেছে যে আমরা এই যে রোহিঙ্গাদের নিব, আর এপাশে জাতিসংঘ দেখলাম যেসব রোহিঙ্গারা যাবে তাদেরকে আলাদা করে তাদের ডোনেশন বন্ধ করে দিল। মানে কোনো দেশ এই আওয়ামী লীগকে এখন পছন্দ করছে না। এবং দেশের মধ্যেও দেখেন যে জনগণ তাদের বিপক্ষে, বিদ্যুৎ দিতে পারে না, বাংলাদেশের দ্রব্যমূল্যের বৃদ্ধি, আপনার দেশের আইন শৃঙ্খলা অবস্থা ভালো না, কোনো কিছু একদম সরকারের অধীনে কিছুই নেই, ব্যাংকগুলো লোটপাট হয়ে গেছে, আমদানি করতে পারছে না। আর সুতরাং মানুষের এখন প্রথম দাবি হলো এই সরকার হ্যাজ টু রিজাইন। এরপর আপনি আলোচনা করতে পারেন। এখন যদি আপনি সেই সেকেন্ডারি টার্সিয়ারি বিষয়ে আলোচনা করেন যে বিদ্যুতের দাম বাড়লো কমানো যায় কিভাবে, নির্বাচন ভালো করা যায় কিভাবে, এইগুলো আমাদের কাছে মূল কোশ্চেন না। মূল কোশ্চেন যে এই সরকার এখন জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, রাস্তায় মানুষ নেমে এসেছে, সেই মানুষকে আজও কিছু গুটি কয়েক পুলিশ বাহিনী দিয়ে আপনারা সেই মানুষকে আপনারা দমন করছেন। বিভিন্ন জায়গায় আমাদের সাধারণ মানুষের যে স্রোত, যে জনস্রোত এই সরকারের বিরুদ্ধে যে মিছিল মিটিং, সেখানেও গুটি কয়েক পুলিশ বাহিনী এখনও আপনার দমন পীড়ন চালিয়ে যাচ্ছে। আজকেও আমাদের ঢাকায় যে আপনার পদযাত্রা হয়েছিল, সেই পদযাত্রা শেষের দিকে তারা গুটি কয়েক সন্ত্রাসী দিয়ে হামলা করার চেষ্টা করা হয়েছে, টেলিভিশন বা পত্রপত্রিকা আপনারা দেখছেন হয়তো। সুতরাং বলছি যে জনগণ এখন এই সরকারের অধীনে আপনার নির্বাচন তো দূরের কথা, এই সরকারের সাথে কোনো রকম আলোচনা করতেও জনগণ এখন আর চায় না। আপনারা বলতে পারেন, দেখেন যে ভিসা নীতি, এই ভিসা নীতি কি আমাদের দেশের মানুষের উপর যে সরকারের অন্যায়ের ফলে পুরো মানুষ এটা সাফার করছে। এবং আপনার একটা শক্তিশালী রাষ্ট্র আমেরিকা যে ভিসা নীতি প্রয়োগ করলো, এই ভিসা নীতির জন্য আপনি কি যদি বলেন যে বিএনপিকে এটার জন্য খুশি হবে? আসলে দেখেন, বাংলাদেশের টোটাল জনগণ চায় একটা সুষ্ঠু নির্বাচন। আপনি এখন নির্বাচন নিয়ে আলোচনা করছেন, অথচ দেশ বিদেশে সবাই বলছে বাংলাদেশে অসুষ্ঠু নির্বাচন হচ্ছে, বিধায় বাংলাদেশের উপর এইসব কিছু ইম্পোজ হচ্ছে, বিভিন্ন রকম নীতি ইম্পোজ করা হচ্ছে। সুতরাং আমরা বলবো যে এই যে শক্তিশালী রাষ্ট্রগুলো যে আমাদের উপরে যে ইম্পোজগুলো করছে, এই ইম্পোজগুলো কি জন্য করছে? এটা সুষ্ঠু নির্বাচনের জন্য। আর সেই সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের জনগণ চায়, অর্থাৎ তাদের চাওয়া আর বাংলাদেশের জনগণের চাওয়া যখন এক হয়েছে, তখন আমাদেরকে এটা অবশ্যই ফয়সলা করতে হবে যে কোন সরকারের অধীনে একটা সুষ্ঠু হতে পারে। আমরা অনেকগুলো প্রশ্ন জমা করে রেখেছি, আমি এবার আসতে চাই জনাব শাহনেওয়াজ, সাবেক নির্বাচন কমিশনার। জি, আপনার কাছে আসলে আমার প্রশ্নটি হলো যে কালকে নির্বাচন নিয়ে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার একটা বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন যে ভোট মোটামুটি সুষ্ঠু হয়েছে, তবে হাত পাখার প্রার্থী কি ইন্তেকাল করেছেন, এরকম একটি বক্তব্য উনি দিয়েছেন। এবং তার প্রেক্ষিতে আজকে নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম উনি আজকে বলেছেন যে তার উপরে যে হামলা হয়েছিল হাত পাখা প্রার্থীর উপরে, সেটা তদন্ত চলছে, তবে উনি ভোট নিয়ে কোনো অভিযোগ করেননি। আর এই ঘটনার এই বক্তব্যে উনি আসলে কোনো ক্ল্যারিফাই করেননি। তবে বিএনপি মহাসচিব কিন্তু আজকে এটা নিয়ে কথা বলেছেন যে একজন প্রার্থীর নিরাপত্তা দিতে যে নির্বাচন কমিশন ব্যর্থ হয়, সেই নির্বাচন কমিশন কিভাবে জাতীয় নির্বাচন সুষ্ঠু করবে, সেটা নিয়ে উনি প্রশ্ন তুলেছেন। তো আপনি এই সার্বিক বিষয়টা, আর আরেকটি হলো যে একজন সিইসি হিসেবে উনি যে বক্তব্য দিয়েছেন, এটা আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি একটা কথা বলি, সেটা সিইসি মহোদয় সাথে আমার রাত্রে কথা হয়েছে।
যে আপনি কি বলে যে অ্যাকচুয়ালি আমি উন্ডেড বলতে গিয়ে আমি ইন্তেকাল বলে ফেলেছি, আমার এটা আসলে ঠিক হয়নি, আমি বলতে চেয়েছি উনি কি উন্ডেড হয়েছেন আমার কাছে বলেছেন, যদিও এটা হয়নি ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগতভাবে কথা যাবে না, তবে এই কথাটা বলতে চেয়েছেন, আমাকে বললো এর মুখ দিয়ে শব্দটা ঠিক মতো বের হয় না। আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু কমিশনের পক্ষ থেকে ওই বিষয়ে আমি একটা ব্যক্তিগতভাবে বলছি, কারণ আমরা একই সার্ভিসে ছিলাম, আমি তার ঠিক আগের ব্যাচের জুডিশিয়াল সার্ভিসের লোক। আমি বললাম যে আপনি এটা কি বলেছেন, বলে অ্যাকচুয়ালি আমি বলতে গেছিলাম যে উন্ডেড হয়েছেন কি উনি, ওটা বলতে গিয়ে আমি মানে আমার মুখ দিয়ে বের হয়ে গেছে, এটা আসলে ঠিক হয়নি, উনি নিজেও বলেছেন। তো এটা আসলে উনি যদি ওটাকে কন্টিনিউ করতেন, ওই কথাটাকে উনি যদি কন্টিনিউ করে নিয়ে যেতেন, উনি বলে কিন্তু থেমে গেছেন, আমরা সবাই লক্ষ্য করেছি, এটা আমার ব্যাখ্যা যেভাবে নেন, উনি বলেই কিন্তু আর দ্বিতীয় কোনো কথা বলেননি। তারপরে বলছে উনি কোনো অভিযোগ করেননি, ইয়ে হয়েছে, নির্বাচন চলছিল, উনি এটা বলেছেন, এইসব কথাগুলোতে বলেছেন, সুস্থ হয়েছে সামান্য ত্রুটি ছাড়া, এইসব। অর্থাৎ উনি কথাও বলেই ওনার মুখ দিয়ে যে বের হয়ে গেছে, এমন সঠিক কথা বের হয়নি, ওটা উনি অনুভব করেছেন। এটাকে উনি যে মানে স্বতঃস্ফূর্তভাবে বলেছেন তা না, এটা বোঝাই যায় তার অ্যাটিটিউড থেকে। আপনি যদি তার ওই পরবর্তী কথাগুলো খেয়াল করেন, সে ওই কথা বলে তাড়াতাড়ি সে অন্যদিকে চলে গেল, মানে বের হওয়া যাওয়ার পর। তো যাই হোক, মানুষ ভুল হতেই পারে, এবং এটা ঠিক বলেন, এটা ঠিকই বলেছেন, আমার মতো এটা এইভাবে বলা ঠিক হয়নি। তবে উনি নিজেও ব্যক্তিগতভাবে এটা বিষয়টা তো আর অফিসিয়ালি যাবে না, আমাকে উনি বলেছেন আসলে মুখ দিয়ে আমি উন্ডেড বলতে গিয়ে কথা বলে ফেলেছি। কিন্তু আমরা আসলে একদিন পার হয়ে গেছে, আমি তো বললামই যে উনি কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো না, এটা আইনগত সকল ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে, গ্রেফতারও করা হয়েছে, কিন্তু উইন্ডেডের কোনো খবরও নেননি। হ্যাঁ, এটা ঠিক, মানে সব কথাই আমাদের তো একটা কালচার আছে, এটা মানে সরকারি দল, বিরোধী দল, নেতা, সাধারণ সবাই যদি আমি কোনো একটা ভুল পাই আমি স্বীকার করবো না, অথবা আমি চেপে যাওয়ার চেষ্টা করব, এটা একটা প্রবণতা হতে পারে, আমি জানি না উনি কী করে। আমি যখন ওনাকে জিজ্ঞেস করেছি উনি ওই উত্তর দিয়েছেন। যাই হোক, তো সেটা হলো ভোট তো হয়েছে দুই জায়গাতে, গতকালকে খুলনাতে হয়েছে আর বরিশালে। খুলনাতে ভোট একবার সাদামাটা ভোট হয়েছে, এই জন্য যে একদিকে নৌকা, সবচেয়ে বড় কথা হলো বিএনপি অফিসিয়ালি কোনোভাবে অংশগ্রহণ করেনি, নির্বাচনে অংশগ্রহণ করবে না বলেছে, এবং তারা অংশগ্রহণ করেনি, বরং তারা তাদের ভোটারদেরকে বলেছে যে তোমরা ভোট কেন্দ্রে যেও না। তবে এটা একটা জিনিস খেয়াল, তারপরে এত ভোট হলো কেন, এটা কথা একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটার দ্বারা বোঝা যাবে না যে জাতীয় নির্বাচনে এইরকম ভোট পড়ে, এর চেয়ে বেশিও হতে পারে, কমে হতে পারে, কিন্তু এইভাবে হবে এটা বলা যায় না। আমি এই জন্য বলছি স্থানীয় সরকার নির্বাচনে হয় কি এলাকা ভিত্তিক কাউন্সিলররা থাকে, একই একটা নির্দিষ্ট সীমানার মধ্যে 2-3 জন দাঁড়ায়, কারো বন্ধু বান্ধব আছে, কারো আত্মীয়স্বজন আছে, ব্যক্তি পরিচিতির আছে, তাছাড়া এলাকা তো ছোট, কয়েকজন দাঁড়ায়, সবাই চেষ্টা করে ভোটারদেরকে টানতে। এখন যদি ধরেন একটা বিএনপির একজনকে ভোট আসে, তার দলের কথা অনুসারে যেতে চাইছে না, কিন্তু নির্বাচন যে দল প্রার্থীরা দাঁড়িয়েছে, বিশেষ করে কাউন্সিলর প্রার্থী আছে, চেষ্টা করবে যে না আমার ভোটটা অন্তত আমাকে একটা ভোট দিয়ে আসেন। তখন এই আত্মীয়তা নষ্ট, বন্ধুত্ব নষ্ট, পারিবারিক মানে এলাকা ভিত্তিক অশান্তির জন্য অনেকে ভোট দিতে যেতেও পারে। এই জন্য এরকম হয় আসলে। এমন আপনার এটা আমরা সবাই জানি যে দুপুরের পরে যারা ভোট দেয় না, কে ভোট দিল না, প্রার্থীরা ছুটে ওদের বাড়িতে যে ভাই আপনার তো ভোটটা বাকি রয়ে গেছে, একটু দিয়ে আসে। এটা জাতীয় নির্বাচনে হবে না। জাতীয় নির্বাচনে যদি স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দেয় তাহলে ভোট দিবে, আদারওয়াইজ ভোট কমেও যেতে পারে, বেড়েও যেতে, আমি বলছি সেটা পরিস্থিতির উপর নির্ভর করে, এখন বলা যাবে না। তবে সেই কারণেই খুলনাতে 48 হয়েছে, 4.6 বোধ হয়েছে, আর ওদিকে 51+% ভোট হয়েছে। আর তবে সাথে সাথে খেয়াল রাখতে হবে যে গত যে সিটি কর্পোরেশন নির্বাচনের ইয়েতে বরিশালে হয়েছিল 55%, আর 62% হয়েছিল খুলনাতে। তো তার চেয়ে কিছু কমেছে। অর্থাৎ ওই যে আমি যেটা বলবো যে বিএনপির ডাকে সাড়া দিয়ে তাদের একটা অংশ হলেও যায়নি। তবে এটা ঠিক যে 50% ভোট একবারে কম নয়। আগের বার যেমন যেখানে 51% হলো, আগের বার সেখানে 55% হয়েছে।
তো এরকম এখন অনেকে বিভিন্ন কারণে এবং একটা বড় দল, নিঃসন্দেহে বিএনপি একটা বড় দল, আওয়ামী লীগও একটা বিরাট দল। আজিজুল ভাই হেলাল একটা প্রশ্ন করেছিলেন যে 50% ভোট দিয়ে কি প্রমাণ হয় অংশগ্রহণমূলক? এটা তো নিজস্ব দৃষ্টিভঙ্গি, হেলাল সাহেব ওনার দৃষ্টিভঙ্গিতে বলেছেন। আইনে কোনো নির্দিষ্ট সংখ্যা করে দেয়নি। আইনে বলে না এত পার্সেন্ট হলে এটাকে নির্বাচন আইনসঙ্গত হবে। এখন সন্তুষ্টিমূলক নির্বাচন হয়েছে কিনা সেটা ভিন্ন কথা, কিন্তু আইনে যদি এর চেয়ে কমও হয়, তো যেমন আমাদের সময় যে যাই বলুক, বিএনপি আসে নাই, বিএনপির সাথে যারা আছে তারা আসে নাই, নির্বাচন একচেটিয়া হয়ে গেছে। যেখানে আওয়ামী লীগ দাঁড়িয়েছে, প্রত্যেক সাইডে সিটিতে তো ক্যান্ডিডেট ছিল, সেখানে ছোটোখাটো দল দাঁড়িয়ে তাদের টাকা পয়সা নষ্ট করতে চায় না, এই জন্য অনেক অনেকগুলো একতরফা হয়ে গেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে। এইটা নির্বাচন কমিশনকে দোষার কিছু নাই, অথচ এটাকে নিয়েও নির্বাচন কমিশন আমরা আমাদের সময় কি নির্বাচন, আর নির্বাচন তো আপনার দাঁড়ানি না, নির্বাচন দাঁড়ালে খেলতার মাঠে খেললে রেফারি কি করে সেটা দেয়, আপনি খেলেনই নেই। তো সেই জন্য এভাবে দোষ দেওয়া আমার মতে খুব একটা ভালো। আর যেটা আমি আপনার কথা উত্তরে বলছি যে আইন অনুসারে বাংলাদেশে আর বিভিন্ন আইন এবং আরপি অনুসারে জাতীয় নির্বাচন অথবা বিভিন্ন আইনে যে যখন যেই নির্বাচনে সে আইনে কোথায় কতটা ভোট হইলে, কত % ভোট হইলে এটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, এটা কথা বলা নাই। ইভেন আইনেও বলা আছে যদি একজন প্রার্থী হয় তাহলে কি হবে সেটা বলা আছে, অর্থাৎ একজন প্রার্থীরও বিধান রয়ে গেছে। ধন্যবাদ জনাব শাহনেওয়াজ। আমি এবার একটু জনাব রিয়াজুল কবির কাপসার কাছে আসতে চাই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফেরত আসবে না, এবং 111-এর মতো সরকার আবারও বসানোর ষড়যন্ত্র চলছে, এবং এই ষড়যন্ত্র যারা করছেন সেটা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আপনি আসলে কি মনে করেন যে ধরনের একটা প্রক্রিয়া কি চলমান আছে? প্রথমত আমি মনে করি এখানে সাবেক নির্বাচন কমিশনের সাহেব আছেন, ওনারা একটা শপথ নেন বাংলাদেশের নির্বাচন কমিশন শপথ নেওয়ার পর 2টা নির্বাচন করার ব্যাপারে বাধ্যবাধকতা, একটা রাষ্ট্রপতি নির্বাচন, একটা সংসদ নির্বাচন, সংবিধানে যেভাবে আছে সে আলোকে করতে হবে। হ্যাঁ, এখন অনেক স্থানীয় সরকার নির্বাচন করেন, কিন্তু এটা কিন্তু স্থানীয় সরকার মতো রিকোজিশন দেওয়ার পর ওনারা নির্বাচনটা করেন, এটা কিন্তু ওনাদের বাধ্যবাধকতা নাই, আপনাকে করতেই হবে। এলজিডি মন্ত্রণালয় বলে আমার এই নির্বাচনের তারিখ উত্তীর্ণ হয়েছে, আপনি নির্বাচন করার ব্যবস্থা করেন। এটা কিন্তু বিষয়টা এই কথাটা বললাম কেন, এই যে নির্বাচন কমিশন, আমরা মনে করি আগামী নির্বাচনটা নির্বাচন কমিশন করবে, সরকার তাকে সকল সহযোগিতা প্রদান করবে, এবং সংবিধানের সর্বশেষ আমি মনে করি একটা পার্লামেন্ট সেশন চলছে, হয়তো আর একটা সেশন হতেও পারে, কোনো সংযোজন পরিবর্তন আসতেও পারে। যদি না আসে তাহলে কিন্তু নির্বাচন কমিশনকে সর্বশেষ সংবিধানের আলোকে কি ধরনের পরিবর্তন যদি কোনো দল কোনো প্রস্তাব করে, হ্যাঁ আমি পরের স্টেপে আসছি। এখন যদি বিএনপি নির্বাচন কমিশনের সংলাপে বসে যে আমরা যেটা বলা হচ্ছে যে কত % ভোট, বিশ্বের কয়েকটা দেশে আছে যে কত % ভোট না কাস্ট না হলে নির্বাচন আবার করতে হবে, এটা হয়। হ্যাঁ, তো এই যে কিছুদিন আগে আমরা দেখলাম তুরস্কে সেকেন্ড টাইম হয়েছে, আমাদের সংবিধানে সেটা নাই, যার জন্য এই আলোচনাটা এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার, অপটিমিস্ট এবং পেসিস্টের মতো। আমি বলবো অর্ধেক পানি আছে গ্লাসে, আপনি বলবেন অর্ধেক পানি নাই, কিন্তু গ্লাসে কিন্তু অর্ধেক পানি আছে, এই ধরনের আর কি। তা আমরা মনে করি সেটা হলে যদি সংবিধান পরিবর্তন করতে হয় তাহলে কিন্তু সেটা আবার নির্বাচন কমিশনে করার সুযোগ নেই। আলটিমেট যে সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আছে সেই সরকারকে বলতে হবে, সেই সরকার পার্লামেন্ট এটা করবে। আমরা দেখছি যে না, কোনো কোনো বিরোধী দল এই পথে এগোচ্ছেন না। তখন আপনার যে কথাটা বললেন, বা আমার ছোট ভাই হেলার কথাটা বললেন যে আমরা সরকারকে মানি না, কমিশন মানি না, তাহলে ওনারা নির্বাচনটা কারো দিনে করতে চান, কাউকে কাউকে তো মানতে হবে। এবং আমরা যদি স্পষ্ট করে বলি যে আমাদের জিয়াউর রহমান সাবরকর বিএনপি, এরশাদের জাতীয় পার্টি, ওনারা কিন্তু ঘোষণা দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিল, কিন্তু এখন আমাদের সংবিধানের
7-এর কর যে বিধান করা হয়েছে, এখানে কিন্তু এইভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনো সুযোগ নাই। এবং আমরা যেটা মনে করি, হয়তোবা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর অনেক কথা হবে, আলটিমেট নির্বাচন হবে, এবং এই নির্বাচনটা হলে আমাদের কিন্তু নির্ভর করতে হবে জনগণ এবং ভোটারদের উপর, আস্থা রাখতে হবে। এবং আমরা লক্ষ্য করে দেখছি যে এই বড় দলটি কিন্তু জনগণের ভোটারদের আস্থা রাখছে না। আন্দোলনের কথা বলেন, কিন্তু সেই আন্দোলনে যেহেতু জনসম্পৃক্ততা নাই, সেই আন্দোলনও কিন্তু আমরা সফলতার কোনো দেখছি না। কারণ আমরা বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন করে কিন্তু আজকে জেগে এসেছি। তত্ত্বাবধায়ক সরকার আমরা একসময় চেয়েছিলাম, আমরা কেন চাইনি, এখন বাদ করেছি কেন? তত্ত্বাবধায়ক সরকার ছিল 90 দিনের, সেই তত্ত্বাবধায়ক সরকার হলো 2 বছরে। তত্ত্বাবধায়ক সরকারে তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি নিজেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান হলেন। পরবর্তীতে যেখানে 10 জন উপদেষ্টা থাকার কথা, সেখানে প্রায় 66 জন উপদেষ্টা হলেন। এটা তত্ত্বাবধায়ক সরকার ছিল না। আর এখন মনে করি একটা রাজনৈতিক দল নির্বাচনের মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে, ক্ষমতার শেষ দিকে 3 মাস নির্বাচন কমিশনকে সকল সহযোগিতা নির্বাচন করতে পারবেন না, এটা তো ওই দলের ব্যর্থতা। আমরা মনে করি আস্তে আস্তে নির্বাচন কমিশনকে শক্তিশালী করে সক্ষম করে তুলতে হবে যেন এই কাজটা করতে পারে। কারণ আমাদের সংবিধানে কিন্তু 126 দ্বারাই বলেছে। এখন বিষয় হলো নির্বাচন কমিশন কতটুকু পারবে। এবং এটাও কিন্তু আমরা বলি যে স্বাধীনতার 51 বছর পর একটা সংসদে আইন পাশের মধ্যে কিন্তু এইবার নির্বাচন কমিশন, এটা কিন্তু এর আগে হয়নি। অনেকেই বলেছেন যে আইন করে নির্বাচন কমিশন করবেন, আমাদের সঙ্গে তো সেটা করেছেন। আমি একটু আজিজুল বারী হেলালের কাছে আসতে চাই ছোট্ট করে, আমাদের বিরতি নিতে হবে। আমরা খুব সংক্ষেপে, উনি আজকে আপনার দলের মহাসচিবও কিন্তু এই ধরনের কথা বলেছেন যে নির্বাচন কমিশনের অধীনে আমরা যে নির্বাচনে যাব সেটা সক্ষমতা আছে কিনা নির্বাচন কমিশনের, নাম্বার 1, সেটা অনেক আগে থেকেও বলেছেন। আর সম্প্রতি বরিশালের ঘটনার পর থেকে এটা আজকে আবার নতুন করে আবারও জোরালোভাবে বলেছেন যে সেটা আছে কিনা। এবং আওয়ামী লীগকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে গদি ছেড়ে আসেন নির্বাচন করেন, তখন দেখেন কার জনপ্রিয়তা কতটুকু। আপনি যদি একটু সংক্ষেপে বলেন আমাদের বিরতিতে। আমি ওইটাই বলছি যে নির্বাচন কমিশন নিয়ে সমালোচনা করার জন্য বিএনপি রাজনীতি করছে না। বিএনপি রাজনীতি এই সরকারের প্রতি নো কনফিডেন্স। এই সরকারকে এই জন্যই বলছে যে আপনি গদিটা ছেড়ে দেন, এবং গদি ছেড়ে দিতে বাধ্য হবেন। অলরেডি আপনি বাধ্য হয়েছেন, জনগণ যেভাবে নেমেছে। সুতরাং তো বললেন যে কারো না কারোর প্রতি আস্থা থাকতে হবে। হ্যাঁ, আমরা তো সেই 10 দফা যেটা দিয়েছি, যে 27 দফা আমাদের যদি অধ্যয়ন করেন তাহলে আস্থা রাখার মতো কথা আমরা সেখানে বলেছি, যেটা নির্বাচনকালীন সরকার। আমি আরেকটা বলতে চাচ্ছি শাহনাজ ভাইয়ের কাছে যে 50% লোক নির্বাচন করলে আইনে যেহেতু নেই, অতএব এটার কোনো কিন্তু পাবলিক পারসেপশনস বলে একটা কথা আছে। পাবলিক পারসেপশনে এই নির্বাচন কমিশনের কোনো নির্বাচনকে মানুষ গ্রহণযোগ্য বলছে। কারণ যে 50% ভোট আপনি দেখাচ্ছেন ইভিএমে, সেটা তো ওই যে বাংলাদেশ যে স্ট্যাটিস্টিক্যাল সোসাইটি যেভাবে পরিসংখ্যান দেয়, এরকম একটা আপনার এর মধ্যে জালিয়াতি আছে, একজনের ভোট আরেকজন দেওয়া, ভোটের ভিতরে আরেকজন লোক বসে থাকা, এরকম কত কিছু, সব চুরি বাটপারি করার পরে আপনি 50% আনতে পারছেন। অর্থাৎ পাবলিক পারসেপশন যদি আপনার 50%ও কমায়, পাবলিক যদি মনে করে যে এটা একটা ফেয়ার নির্বাচন, ইট ইজ দ্য ফেয়ার নির্বাচন। আপনি যদি এখন নিজের মতো করে একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা জনগণের সামনে শো করে বলছেন, তাও আবার 50%, আমি তো এটাও বললাম যে যারা বিশেষজ্ঞ, নির্বাচন বিশেষজ্ঞ বা রাজনৈতিক বিশেষজ্ঞ, তাদের কাছে আমার একটা কোশ্চেন, আমি অনেক জায়গায় কোশ্চেন করেছি, বিভিন্ন টকশোতে করেছি, বিদায় উত্তর যা পেয়েছি এই জন্যই বললাম যে 50% মানে পার্টিসিপেটরি ইলেকশন না। এর থেকেও বড় জিনিস হলো পাবলিক পারসেপশন, বুঝছেন? সুতরাং আমাদের নির্বাচন ব্যবস্থা, নির্বাচনের, উনি বললো যে নির্বাচনে আমরা আইন করেছি, অমুক করেছি, তমুক, দলীয় একটা লোককে বাসাইছেন। হাবিবুল আওয়াল সাহেব তো আওয়ামী লীগের বাইরের কোনো লোক না, উনি তো আর আপনার বাইরের কোনো লোক, সবাই জানে এটা, আমরা সবাই জানি। এখন এটা নিয়ে বলতে বললে উনি যে সমস্ত আওয়ামী লীগ যে সমস্ত প্রাইস পোস্টিং পেয়েছে সবাই জানে। আমি এখন এই প্রশাসন নিয়ে এইসব কথা বলতে চাচ্ছি না, কারণ বিএনপি কোনো প্রতিহিংসার রাজনীতি করে না। বিএনপি আপনার সবাইকে সমন্বয় করে রাজনীতি করে। সুতরাং আমাদের মহাসচিব রাইটলি বলেছেন যে এই সরকারের প্রতি মানুষের নো কনফিডেন্স। সরকার আপনার যদি ক্ষমতা ছেড়ে নির্বাচন দেওয়ারই তো সাহস নেই। কারণ কি, সরকার যদি নির্বাচন ক্ষমতা ছেড়ে দেয়, তো সরকার যে অন্যায়গুলো করেছে, যে গুম করেছে, দুর্নীতি করেছে, চুরি করেছে, এর তো বিচার হবে, তারপর না আপনি নির্বাচনের প্রশ্নে আসবেন, তাই না? এই জন্য সরকার যে কোনো উপায়ে অন্যায়ভাবে ক্ষমতায় আঁকড়ে ধরে থাকতে চায়। আমরা
ক্ষমতা আঁকড়ে থেকে উনি ওনার মতো করে নির্বাচনটা করতে চায়, ওনার মনের মাধুর্য দিয়ে, কিন্তু জনগণ সেটা আর মেনে নেবে না। সুতরাং আমাদের বক্তব্যটা হলো যে এই সরকারের প্রতি আমাদের নো কনফিডেন্স। সরকার অধীনে নির্বাচন কেন, এই সরকারের অধীনে একটা মাস পাস্ট অনুষ্ঠান হতে পারে না, একটা মিলাদ মাহফিল হতে পারে না, যেহেতু এই সরকারের প্রতি মানুষ আর কোনো আস্থা পাচ্ছে না। আওয়ামী লীগ বলছে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আমাদের হাতে তো বেশি সময় নেই, এটি আসলে জুন মাস, তাহলে কোন দিকে যাচ্ছে বা কি করণীয়? যদিও জাতীয় আমি একটু আসি, যদিও জাতীয় নির্বাচনে ইভিএম এর ব্যবহার হবে না বলা হয়েছে, ইভিএম নিয়ে যে ব্যাপারগুলো হয়েছে, যে গতকালকে নির্বাচন হয়েছে, কোথাও এই অভিযোগ হয়নি যে একজনের ভোট একজন নিয়ে গেছে, এই ভোট মানে আমার ভোট আমি দিতে পারিনি, অথবা হ্যাঁ এই কোনো জায়গায় ভোটিং স্লো তো হয়েছে, গতিটা স্লো তো হয়েছে, এখন এটা আস্তে আস্তে কমে যাচ্ছে, আগে যেরকম বেশি তো এখন হচ্ছে না। এই একটা ইভেন এই ইভিএম এ বর্তমান যে ইভিএম এতে কিন্তু কোনো দুষ্টুটি এখনো কেউ বলতে পারে না। কালকে ইলেকশনে ইভিএম এর মেইন যারা ভোট করেছে তারা বলেছে, তারা কিন্তু কেউ বলে না ইভিএম এ ভুল কিছু দিয়েছে। আর যেটা হলো যে ভোট আরও কমে যাবে যে বলছেন, আমি তো মনে করি না যে আরও ভোট কমবে, এই জন্য যে হাত পাখা মূলত প্রতিদ্বন্দ্বিতা করেছে। হাত পাখার মূল ঘাঁটি হলো বরিশাল বেসিস অফ দক্ষিণাঞ্চল, হ্যাঁ বাংলাদেশের দক্ষিণাঞ্চল। ইলেকশন হবে আপনার রাজশাহীতে এবং সিলেটে, তো সেখানে কিন্তু হাত পাখার খুব সাপোর্টার নাই, কাজে ভোটের আরও কমে যাবে আমি এটা মনে করি না। আর যেটা বিএনপি যেটা আমরা পত্রপত্রিকায় দেখে ওনাদের বক্তব্য শুনি, বিএনপি কথা হলো যে না, তোমাদের এই পদ্ধতিতে এই ইলেকশন আমরা মানব না, আমরা করব না, অর্থাৎ তোমাদের অধীনে তোমরা সরকার থাকা অবস্থায় নির্বাচন কমিশনের অধীনে আমরা নির্বাচন করব। নির্বাচন কমিশন ওনাদের বড় ফ্যাক্টর না, এটা ওনাদের অনেক নেতাদের কথায় ঘুরে ফিরে আমরা শুনেছি। ওনার মেইন বিষয় হলো যে এই সরকার, বর্তমান যে সরকার আছে এই সরকারের অধীনে আমরা নির্বাচন করব না, এত নির্বাচন কমিশন তো পরে কথা, নির্বাচনই করব, ওনাদের হলো এই বক্তব্য। কারণ নির্বাচন কমিশনের আস্থা থাকবেই, কারণ নির্বাচন কমিশনে যাই বলুক না কেন এখন পর্যন্ত এইভাবে বিরাট কিছু উল্টাপাল্টা করেছে এমন কোনো কিছুই ধরা পড়ে না, খালি বক্তব্য তাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া ছাড়া। আর যে লোকগুলো দেখেন আজকে নির্বাচন কমিশনার আছে অথবা আগেও ছিল, তারা কিন্তু ব্যক্তিগত জীবনে সরকারি চাকরি করেছে এবং তাদের কোনো বদনাম ছিল না। এটা বিএনপির, আমরা যেমন বিএনপি আমলে, জাতীয় পার্টির আমলে, আওয়ামী লীগ আমলে করেছি, কোনো আমলে আমাদের, আমার কথা বলছি না সবার কথাই বলছি, এই বদনাম হয়নি যে সেই পক্ষ। আর আমার মনে হয় আমার ছোট ভাই জানাব হেলাল সাহেব যেটা বলছেন যে ও আওয়ামী লীগের লোক, ওই যে সিসি সম্বন্ধে, সিসি এবং ওনার বোধ হয় আমি জানি না, আমার কাছাকাছি সময় ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, সে কোনো দলই করতো না, আমরা অনেক তাদের সিনিয়র, সে কোনো দলই করতো না, তার এরকম কোনো বদনামই নেই, ছিল না। যে শাহনাজ ভাই, আমি বলছি চাকরি জীবনে উনি কিছু প্রাইস পোস্টিং, হ্যাঁ ওইটা আমি বলছি আওয়ামী লীগের আমলে, না ঠিক আছে, আওয়ামী লীগ সেক্রেটারি হয়েছেন, তো ওই সময় ম্যাচিউর করছে, আমার বক্তব্য ডোন্ট টেক ইট আদার ওয়ে, আমার তো ওই সময় ওনার, হ্যাঁ আওয়ামী লীগ সময় হয়েছেন, 2 জায়গায় সেক্রেটারি হয়েছেন, এটা অন্যরা এই ওনার পর্যায়ে হয়নি, তো হয়েছেন। তো আসলে ওই আগে দেখা সিএসপি যারা হতো বিভিন্ন দলের, জেলও হাবিব রহমান সাহেব জেলও কেটেছেন, কিন্তু উনি নাম করা সিএসপি ছিলেন। তো এগুলো থাকা, এগুলো আসলে এখন কথা উঠে, ঠিক আপনারা যেটা বলছেন এই কথাগুলো উঠে, যেহেতু আপনার মন মতো হচ্ছে না যারা যেভাবে করছে, তবে যারা এগুলো এই যেসব জায়গায় থাকে তাদের উচিত সব কিছু ঊর্ধ্বে থেকে কাজ করা, এবং আমার মনে হয় এটা, তবে মেইন প্রবলেম যেটা হচ্ছে এইসব কথা কিছুই আসতো না। আজকে আমার ভাই হেলাল যেটা বলেছেন, উনি এই কথাগুলো বলতেন না, ওনাদের উদ্দেশ্য হলো যে আমরা এই সরকারের অধীনে নির্বাচন করব না। আর কাউসার ভাইদের উদ্দেশ্য হলো যে আমরা কনস্টিটিউশন বাইরে যাব না, কনস্টিটিউশনে যে আছে এইভাবে করবো। এখন কনস্টিটিউশন বদলে হলে তো গায়ে জোরে বদলাতে পারবে না, তোমরা পার্লামেন্টে এসব বদল কাজে ইলেকশন করো, ওনার কথা হলো। তো এগুলো সমাধান আসলে আলোচনা ছাড়া হবে না, কিভাবে আলোচনা হবে সেটা আমি জানি না, এটা কোনো নির্বাচন কমিশনও পারবে না, বাইরের লোক সুশীল সমাজ বলে তারাও পারবে না, তাদের নিজেদের মধ্যে আসলে কিছুটা কাছাকাছি অবস্থান করতে হবে। ধন্যবাদ জনাব শাহনেওয়াজ। আমি জনাব রেজাউল কবির কাউসারের কাছে আসতে চাই।
আজকে জামাতে ইসলাম হঠাৎ করে দেখলাম জামাতে ইসলামের তো কোনো নিবন্ধন নেই, কিন্তু দল হিসেবে তারা নির্বাচন করতে পারবে না, নিষিদ্ধ সভা করতে পারবে না। জামাতে ইসলাম নির্বাচন করতে পারবে ব্যক্তিগতভাবে, কিন্তু দলগতভাবে করতে পারবে না, রাইট। তো জামাতকে আসলে দীর্ঘদিন তারা মাঠের বাইরে ছিল, হঠাৎ করে তারা আসলে সক্রিয় হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও তাদের সভা সমাবেশ করতে দেওয়া একটা অনুমতি দেওয়া হয়েছে। তো সেখানে একটা আলোচনা আছে যে জামাতকে মাঠে নামিয়ে কি বিএনপির উপর কোনো চাপ সৃষ্টির একটা কৌশল সরকার নিয়েছে কিনা? দেখুন, জামাতে ইসলাম যুদ্ধাপরাধী একটি দল এবং নির্বাচন কমিশন কোর্টের নির্দেশ মতো তাদেরকে নির্বাচনে স্থগিত রেখেছে, নিবন্ধন। কিন্তু দল হিসাবে কিন্তু এখনো ওনারা বহিষ্কৃত হননি বা হন নাই। হ্যাঁ, এটা আমাদেরও বিষয় যে সামনে নির্বাচন, তারা এই সময় কেন এই সভাটা করলেন। কিন্তু সরকারের পক্ষ থেকে বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দুইটা বিষয়। একটা হলো যে বাংলাদেশে নিবন্ধিত দল মাত্র 42টা, কিন্তু নিবন্ধনের বাইরে কিন্তু অনেক দল আছে, তারা সভা সমিতি করছে, সভা করতে পারবে। দেখতে হবে আইন শৃঙ্খলার অবনতি ঘটে কিনা বা তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে কিনা। এটা করা হয়েছে। আমার মনে হয় সময় বলে দেবে আওয়ামী লীগের ভূমিকাটা কি। কারণ লক্ষ্য করে দেখবেন, আজকে আমরা স্পষ্ট করে বলতে পারি, আপনার তো মনে আছে গত 18 সালের নির্বাচনে আমরা যুদ্ধাপরাধী অপরাধ হিসেবে যাদেরকে বিচার করেছি, যাদের সাজা হয়েছে, সাজা কার্যকর হয়েছে, ফাঁসি কার্যকর হয়েছে, তাদের পরিবারের সদস্য ছেলে মেয়েদেরকে বিএনপি 25টা আসন ছেড়ে দিয়েছিল। তার মানে কি, একটা স্পেস তৈরি করেছিল। আমরা মনে করি আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি হয়তো সেই স্পেসটা কাজে লাগাতে চাচ্ছে। আর আমাদের কথা হলো, স্বাধীনতার 52 বছর পরও দুর্ভাগ্যজনক যে দেশের স্বাধীনতার পরাজিত শক্তি তারা রাজনীতি করতে চায়, তারা একটা দলের সাথে মিত্র হয়ে নির্বাচন করতে চায়। অবশ্যই আওয়ামী লীগ সেটা রাজনৈতিকভাবে প্রতিহত করবে, সাংগঠনিকভাবে মোকাবেলা করবে। আর যদি বেনামে নির্বাচনে করতে চায়, সেটাও আমরা নির্বাচনের মধ্য দিয়ে তাদেরকে প্রতিহত করব। এই শক্তি মাথাচাড়া দিয়ে উঠুক, এটা আওয়ামী লীগ কোনোভাবেই চায় না এবং আমরা দেব না। যে কথা বলছেন যে সরকার তাদেরকে, এটা হতেই পারে না। হ্যাঁ, আমি আবারও বলছি যে সময় বলে দেবে অবস্থানটা কি। এখানে নির্বাচন কমিশন নিয়ে একটা কথা আমি অল্প লাইনে বলি। আপনার মনে আছে, আমি এক মিনিট শেষ বলবো, সার্চ কমিটি যখন হয়, মহামান্য রাষ্ট্র সার্চ কমিটির যে 6 জন মেম্বার ছিল, আমরা প্রতিনিয়ত টকশোতে পত্রিকায় সামনে দেখেছি যে কমিটির সদস্যরা কে কোন দল করতেন, কে কোন রাজনীতি করতেন, কার ভাই বোনরা কি করেন, আমরা অনবরত শুনেছি। এবার নির্বাচন কমিশন হওয়ার পরে এই 5 জনের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন দল বলতে পারেন নাই তারা কোন রাজনৈতিক দলের সদস্য, তার পরিবারের কেউ রাজনীতি করেন, এই সম্পৃক্ততা কেউ আনতে পারেন নাই। আমরা মনে করি এই সিলেকশনটা সার্চ কমিটি সঠিকভাবে নিয়েছে এবং আমাদের সকল রাজনৈতিক দলের উচিত, আমরা যেহেতু সরকারি দলে আছি এবং আমরা সেই কাজটা করে যাচ্ছি, নির্বাচন কমিশন সহযোগিতা করা, তারা যেন নির্বিঘ্নে নির্বাচনটা করতে পারে, তাদেরকে যেন আবার বিতর্কিত। আজিজুল বারী হেলাল, আমরা একদমই সময় শেষ, একদমই সংক্ষেপে আপনি যদি বলেন। উনি বললেন যে জামাতের উল্টো আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অভিযোগ এনেছে, বিএনপির বিরুদ্ধে একটা অভিযোগ এনেছেন যে তারাই আসলে সামনের নির্বাচনকে জামাতকে সাথে নিয়ে কিছু স্পেস তৈরি করে দেওয়ার। যাই হোক, জামাত এতদিন আপনার আন্দোলনের মাঠে ছিল না, সক্রিয় ছিল না। উনি বলছেন কেন ছিল না, ওনারাই উত্তর দিবেন। এখন কেন সক্রিয় হয়েছেন তার উত্তরও ওনারাই দিবেন। আমার বক্তব্য হলো যে বারবার সংবিধানের দোহাই দেওয়া হয়। 71-এর স্বাধীনতা যুদ্ধ কোন সংবিধানের আলোকে হয়েছিল? 91-এর গণভোট, 91 সালের প্রথম গণতান্ত্রিক ভোট কোন সংবিধানের অধীনে হয়েছিল? সুতরাং আপনার নেসেসিটি নোজ নো ল, ডক্ট্রিন অফ নেসেসিটি একটা কথা বলে, সেই সময় এসেছে। অতএব এই সংবিধানের আপনার কোনো আপনার সেলেস্টিয়াল বুক না, যেটা পবিত্র বই না, যেটা এই সংবিধানের মানুষ যখন কোনো কিনারা পায় না, দুর্বল হয়ে যায়, যখন সব দিক থেকে ভিতর থেকে যখন দুর্বল, তখন এই সংবিধানের উপর ভর করে। সুতরাং মনে রাখতে হবে যে 91-এর সাধারণ নির্বাচন কোন সংবিধানের আওতায় হয়েছিল, 71-এর স্বাধীনতা যুদ্ধ আমরা কোন সংবিধানের আওতায় করেছিলাম, পরিস্থিতিটা ঠিক সেটা ঘোষণাপত্র ছিল। সুতরাং
জনগণই ঠিক করবে যে কোন সংবিধান হলে এই সংবিধান কিন্তু এই যে বর্তমান যে সংবিধান সুরঞ্জিত সেনগুপ্ত, সারদা চৌধুরী এবং আওয়ামী লীগের কতিপয় নেতৃবৃন্দের এটা মন গড়া সংবিধান, আমরা জানি, সবাই জানে। সুতরাং এই সংবিধানের দোহাই দিয়ে আপনি দুটো নির্বাচন করেছেন, আর করতে পারবেন না। জুয়েল বারী হেলাল, আমাদের সময় একদমই শেষ। ধন্যবাদ জনাব শাহনিয়াজ, AVM রিয়াজুল কবির কাউসার এবং জুয়েল বারী হেলাল, আপনাদের তিনজনকেই ধন্যবাদ। দর্শক, আমাদের সময় একদমই শেষ। এই ছিল আজকের এই সময়ের আয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।